অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনো হয় না, তাই আজ মন খুব চঞ্চল, চাইছে বাইরে কোথাও চার দেওয়ালের সীমা ভেঙে ঘুরে আসতে, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, হ্রদ, গুহা, মন্দির, রাজবাড়ি, বাঁধ প্রভৃতি। কিন্তু এত কিছু একসাথে পাবো কোথায়? তাই আজ আমরা নিয়ে আসলাম এমন একটি জায়গার সন্ধান দিতে, যেখানে তোমরা 2 রাত 3 দিন থেকে সব কিছু পেয়ে যাবে একসাথে। তাই চলো আজকে গল্প শুরু করা যাক। আর এই গল্পে আমি আছি জয়, আর আমার সাথে আছে সোনালি। আর আজকের আমাদের গন্তব্য হলো ঝাড়গ্রাম, বেলপাহাড়ি আর বাঁকুড়ার তালবেড়িয়া হ্রদ ও মুকুটমণিপুর বাঁধ। তোমরা হয়তো অনেকেই জানো না, বেলপাহাড়ি থেকে মুকুটমণিপুরের দূরত্ব মাত্র 53 কিলোমিটার। তোমরা যদি গাড়ি করে যাও ওই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট লাগে। আর বেলপাহাড়ির যে অন্যতম ঘোরার জায়গা লালজল গুহা, সেখান থেকে মুকুটমণিপুরের দূরত্ব মাত্র 37 কিলোমিটার। আর এই মুকুটমণিপুর যাওয়ার পথে আরেকটা অন্যতম সুন্দর জায়গা আছে বাঁকুড়ার, যেটা হলো তালবেড়িয়া জলাশয় বা তালবেড়িয়া হ্রদ। আর লালজল গুহা থেকে সেই তালবেড়িয়া হ্রদের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। তাই আমরা ঠিক করলাম, আমরা যেদিন লালজল গুহা ঘুরতে যাব সেই দিনই ওখান থেকে চলে যাব প্রথমে তালবেড়িয়া হ্রদ, আর তারপর ওখান থেকে চলে যাব মুকুটমণিপুর ড্যাম, কারণ কি ওটা একই রাস্তার মধ্যে পড়ে। ইউটিউবে এতদিন তোমরা যা ভিডিও দেখেছো সেখানে সবাই ম্যাক্সিমাম তোমাদের দেখিয়েছে ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘোরার ভিডিও, কিন্তু ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘোরার সাথে সাথে বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধ ও তালবেড়িয়া জলাশয় একসাথে কিভাবে ঘোরা যায় সেটা আমাদের এই ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘোরার ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের দেখাবো। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো সমস্ত ট্যুর প্ল্যান জানার জন্য। সময় এখন 6:15 আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়াতে। আর আজকে আমাদের গন্তব্য হলো ঝাড়গ্রাম। আর এই ঝাড়গ্রাম যাওয়ার জন্য আমরা যাবো হলো ইস্পাত এক্সপ্রেস করে, যেটার টাইমিং হলো হাওড়া স্টেশন থেকে 6:35। তো ফাইনালি 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো এখন আমাদের পিছনে ইস্পাত এক্সপ্রেস, এটা করে এখন যাবো ঝাড়গ্রাম। তো চলো আমাদের সাথে ঝাড়গ্রামের ট্যুর করতে। 22861 ইস্পাত এক্সপ্রেস হাওড়া থেকে ঝাড়গ্রাম পৌঁছাতে মাঝে একটাই হল্ট পড়বে, সেটা হলো খড়গপুর স্টেশন। আর হাওড়া থেকে টোটাল খড়গপুরের ডিস্টেন্স হলো 152 কিলোমিটার। আর ইস্পাত এক্সপ্রেসে চেয়ার কারে ভ্রমণ করছি, যার ভাড়া পড়েছে 103 টাকা। এছাড়াও এখানে এসি 3 টায়ার আর এসি চেয়ারও আছে। ইস্পাত এক্সপ্রেস ছাড়াও এখানে আরেকটা ট্রেন আছে, সেটা হাওড়া থেকে টাইমিং হলো 6:20, ওটা হলো বরবিল জনশতাব্দী এক্সপ্রেস। সেটা করেও তোমরা ঝাড়গ্রাম যেতে পারো। আজকে কিন্তু আমরা দুজন শুধু যাচ্ছি না, যাচ্ছে আমাদের সাথে এরাও, আরো লোক আছে পিছনে। আপাতত তোমরা এদের চেনো, সৌগত, বাণী আর তমাল। নির্ধারিত সময়ে প্রায় 20 মিনিট লেটে ট্রেনটি আমাদের ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, আর ছুটে চলল আপন বেগে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ঘড়িতে 8:37 আর আমরা পৌঁছে গেলাম খড়গপুর। যদিও এটার টাইম ছিল 8:11, ট্রেন এখনো অনেক প্রায় 20-25 মিনিট লেট চলছে। আর এর পরবর্তী স্টেশনই হলো ঝাড়গ্রাম। খড়গপুর এসে মোটামুটি এখানে 2 মিনিটের হল দেয়, 2 মিনিট পর আবার ট্রেনটি ছেড়ে দেবে। ফাইনালি চলে আসলাম আমরা ঝাড়গ্রামে। যদিও ট্রেনের টাইম ছিল 8:46, আমাদের নামিয়েছে 9:50, প্রায় 1 ঘন্টা 4 মিনিট লেট। তো এবার ঝাড়গ্রাম এসে গেছি। এবার এই ঝাড়গ্রামে কয়েকটা স্পট দেখে আমরা যাবো হলো সোজা বেলপাহাড়ি। আমরা আগে থেকে গাড়ি বুক করে গেছিলাম, ড্রাইভার দাদা আমাদের ওয়েট করছে বাইরে। তো চলো এবার ড্রাইভার দাদার সাথে দেখা করে এবার তারপর একটার পর একটা স্পট আমরা ভিজিট করতে পারি। তো চলো, এই ঝাড়গ্রাম আসো, 1 নম্বর এই যে ওভারব্রিজটা দেখছো, এই ওভারব্রিজটা ক্রস করে তোমাদের আসতে হবে। তারপর এখান থেকে এসে সমস্ত ট্যাক্সি বা গাড়ি এখানে পেয়ে যাবে, সেগুলো তোমাদের যদি বুক করা না থাকে এখান থেকে বুকও করতে পারবে। থেকে বেরিয়ে দেখবে এখানে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা যদি গাড়ি বুক না করো, এখান থেকে তোমরা এসে দরদাম করে ড্রাইভারদের সাথে গাড়ি বুক করে তোমাদের যার যার স্পট, যে স্পটগুলো যাবে সেখানে কথা বলে এখান থেকে তোমরা বুক করতে পারো। তো আমরাও এই আর্টিকাটা বুক করেছিলাম 3 দিনের জন্য। এটা স্টেশন থেকে পিক আপ আর স্টেশনে ড্রপ। টোটাল কত খরচ সেটা তোমাদের ভিডিও শেষে জানাবো। আর এই গাড়ির ওনারের নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমি রিকমেন্ড করবো, কারণ এই দাদাদের ব্যবহার খুবই ভালো লেগেছে আমার। ঝাড়গ্রাম স্টেশন থেকে নেমে গেছি আর আমরা গাড়িতে উঠে গেছি। এখন সামনে ভাই বসে আছে, পিছনে আরো লোকজন বসে আছে, দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি হলো ঝাড়গ্রাম। কোথায় যাবো? ডিয়ার পার্কে। ঝাড়গ্রাম ডিয়ার পার্কে যাচ্ছি। তারপর ওখান থেকে ঝাড়গ্রামে আরো একটা দুটো হয়তো স্পট দেখবো। তারপর ওখান থেকে ডাইরেক্ট যাবো হলো বেলপাহাড়ি। তো এখন সব গ্রুপ মিলে বসে গেছে, আমাদের সামনে বসার জায়গা দেয়নি, পিছনে বসে এর জন্য বলছি, কিছু করার নেই। তো চলো এবার প্রথমে ডিয়ার পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা আমাদের প্রথম স্পট জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রামে। তো আমরা এবার টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে নভেম্বর হইতে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকাল 5টা, আর মার্চ মাসের অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 6টা অবধি। সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বৃহস্পতিবার। আর টিকিট মূল্য হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে হচ্ছে 25 টাকা, আর 3 থেকে 12 বছর হচ্ছে 10 টাকা।
জুলজিক্যাল পার্ক বা যেটা ডিয়ার পার্ক বলে, সেখানে ঢুকলেই ফার্স্টে দেখতে পাবে তোমরা এখানে অসংখ্য সুন্দরভাবে ফুলগুলো সাজানো আছে। আর এখানে ফুলগুলো দেখলাম সাজানো, আর পিছনটা পুরোটাই জঙ্গল। এইটা হলো তোমার এন্ট্রি, আর এই পাশ দিয়ে ঘুরে এসে এখান দিয়ে এক্সিট হবে। তো আমরা ফার্স্টে এই পাশ দিয়ে ঢুকবো। আর এন্ট্রি করার সাথে সাথে আমরা এই জিনিসটা দেখলাম, এটা আমার খুব ভালো লাগলো, যেটা হলো এখানে গাছের গুড়িগুলো কেটে এখানে দুটো কি সুন্দরভাবে পুতুল তৈরি করা হয়েছে। এটা সত্যি, এটা তো ক্রিসমাস হিসাবে করেছে, বা সেটা সত্যি ভালো লাগছে। এবার এই যে পুরোটাই দেখছো পুরো শালবন। এবার এখান দিয়ে আস্তে আস্তে আমরা প্রবেশ করব। আর এখানে সামনে খাঁচার ভিতরে অসংখ্য হরিণ আছে, সেই জন্য এটা ডিয়ার পার্ক। এবার আস্তে আস্তে এর মধ্যে আমরা প্রবেশ করছি। পার্কটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, মাঝখান দিয়ে রাস্তা গেছে, লালমাটির রাস্তা, চারপাশে জঙ্গল। আর এই যে খাঁচার মধ্যে ওখানে অসংখ্য হরিণ আছে। তোমাদের জুম করে দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছ, তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ নাকি জানি না, মানে অসংখ্য হরিণ একসাথে দল বেঁধে খাওয়া দাওয়া করছে। পুরো জায়গাটা পুরো একদম পার্কের মতো করেছে। এখানেও দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে এখন তো কিছু নেই, মনে হয় এখানে আগে পাখি ছিল, তবে বর্তমানে কিছু দেখা যাচ্ছে না। আর এই পাশে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে খেলনার মানে দোলনা করেছে, বাচ্চাদের খেলনার জিনিস করেছে। আর ক্রিসমাস হিসাবে এখানে কি সুন্দর সাজিয়েছে। আর এভাবে আস্তে আস্তে করে প্রবেশ করছি আমরা। আর এখানের মধ্যে পাখি, খাঁচার মধ্যে হ্যাঁ কিছু পাখি দেখা যাচ্ছে খাঁচার মধ্যে। এই খাঁচার মধ্যে ময়ূর দেখতে পাচ্ছি, ওদের দেখানোর চেষ্টা করছি। আর এখানে আরও আছে, ছেলে ময়ূরও আছে, তারপরে গ্রে পিকক যেগুলো বলে সেগুলো আছে, ভারতের জাতীয় পাখি ময়ূর আছে, অসংখ্য ময়ূরের প্রজাতি আছে। এবার এখানে সামনে আরও খাঁচা আছে, সে খাঁচার দিকে আস্তে আস্তে আমরা যাচ্ছি। এই খাঁচার ভিতরেও অসংখ্য দেখতে হচ্ছে হরিণ আছে, তবে হরিণগুলো অনেকটাই দূরে দূরে। এই যে তোমাদের দেখানোর চেষ্টা, হরিণগুলো খেতে এসছে, জল খাচ্ছে। আর এখানে এই পাশে আরও অনেকগুলো হরিণ আছে, মানে অ্যাকচুয়ালি এর জন্য এটা ডিয়ার পার্ক। এখানে অসংখ্য প্রজাতির বিভিন্ন রকম হরিণ আছে। জুতে যখন গেছিলাম তখন এরকম অসংখ্য প্রজাতির হরিণ দেখেছিলাম, জুয়ের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানেও সেরকম দেখতে পাচ্ছ অসংখ্য ধরনের হরিণ এখানে এই প্রজাতি এই পার্কটার মধ্যে আছে। এই পার্কটার একটা সুন্দর বৈশিষ্ট্য আছে, পার্কটা পুরোপুরি ন্যাচারাল, মানে পার্কটা খুবই সুন্দর। মানে দেখতে পাচ্ছি পুরো মনে হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করছি, আর চারপাশে এরকম বন্য জন্তু, মানে এর মধ্যে একটা কৃত্রিম ভাব নেই, প্রাকৃতিক ভাব আছে। আর এই যে অসংখ্য গাছ, এটা সত্যি একদম দারুণ লাগছে জিনিসটা। প্রকৃতিকে যারা ভালোবাসো তাদের জন্য এই পার্কটা একটা অসাধারণ জায়গা, দারুণ জায়গা। তোমাদের সামনে দেখতে পাচ্ছ এই যে কচ্ছপগুলো আছে, এই কচ্ছপগুলো হলো স্পটেড পন্ড টার্টল। কচ্ছপগুলোর সাইজে বেশ অনেকটাই বড়। আর এখানে জলের মধ্যে অসংখ্য কচ্ছপ আছে, এই কচ্ছপটা জলের মধ্যে যাচ্ছে, আর এরকম জলের মধ্যে অসংখ্য কচ্ছপ আছে। আর জলের কচ্ছপগুলো হয়তো অন্ধকারে বোঝা যাচ্ছে না, বাইরেও দেখতে পাচ্ছ অসংখ্য কচ্ছপ। খাবার দিয়ে গেল কিছুক্ষণ আগে, তাই খাওয়ার জন্য এরা সব ব্যস্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াটার মনিটর লিজার্ড, যেটা বাংলায় বলে গোসাপ। এখানে দেখতে পাচ্ছ গোসাপগুলো কতটা বড়। আর এরপর আমরা চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছ বিয়ার দাঁড়িয়ে আছে দুটো, বেশ সুন্দর। এই যে একটা বিয়ার নিজের মতো খেলছে, আর একটা বিয়ার মাথা নিচু করে কি কাজ করছে বুঝতে পারছে না। আর এই যে আরেকটা বিয়ার, দুজনেই মনে হচ্ছে রোদ পোয়াচ্ছে শীতকালে। আমরা এখন দাঁড়িয়েছি পুরো চিতাবাঘের সামনে। এই যে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা চিতাবাঘ বসে আছে বাচ্চা, আর এই যে একটা চিতাবাঘ এখানে রেস্ট নিচ্ছে। আর এই যে এখানে একটা চিতাবাঘ রেস্ট নিচ্ছে, দুটোই খুব সাইজে ছোট বাচ্চা চিতাবাঘ। আছি হায়নার সামনে, এরকম হায়নাটা হেঁটে হেঁটে এখন যাচ্ছে, ওরা দেখতে পুরো ভয়ানক টাইপের দেখতে পাচ্ছ। এই যে হায়না, এই যে ওরা নিজের মতো পাক খেয়ে এবং ঘুরছে। সত্যি হায়নাটা অনেক সাইজটা অনেকটাই বড়। এই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের একটা সবথেকে ভালো জিনিস লাগলো, এখানে এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, এই বোর্ডগুলোর মধ্যে অফিসিয়াল স্টেট ট্রি অফ দ্য স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, প্রত্যেকটা রাজ্য আর ইউনিয়ন টেরিটরির কী কী জাতীয় গাছ আছে সেগুলো এখানে ছবি সহ নাম দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পন্ডিচেরি সব পরপর করে এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখো সব নাম, আর এই যে মণিপুর, জম্মু কাশ্মীর, আর নিচে দেখো ওয়েস্ট বেঙ্গলেরটা একটু বড় করে দিয়েছে, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের স্টেট ট্রি ছাতিম সেটা দিয়ে দিয়েছে। আর এর ঠিক পাশেই দেখো দিয়েছে অফিসিয়াল অ্যানিম্যাল অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, মানে জাতীয় পশু কি প্রত্যেক কটা রাজ্যে সেটাও দিয়ে দিয়েছে। এই যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ফিশিং ক্যাট যেটা বলে মেছো বিড়াল বাংলায়। আমি তোমাদের দেখালাম আমাদের যে জাতীয় পশু পশ্চিমবঙ্গে সেটা হলো মেছো বিড়াল, যা ফিশিং ক্যাট। আর এখন আমরা তার সামনেই দাঁড়িয়ে আছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মেছো বিড়াল বসে আছে, আর এখানে আরেকটাও আছে অনেকটা দূরে।
আর এটা হলো আমাদের স্টেট অ্যানিম্যাল, সেটা হয়তো অনেকেই জানে না। এই যে এরা নর্মাল বিড়ালের থেকে অনেকটা সাইজে বড় হয়, আর এ খুব হিংস্র টাইপের হয়, খুব ভালো শিকার করতে পারে। এই যে চুপচাপ শুয়ে আছে। আর এই ফিশিং ক্যাট, এখানেও দেখলাম আলিপুরদুয়ারের মধ্যে একটা জিনিস দেখলো, এখানে এই যে আমাদের যে মাননীয় মন্ত্রী, অনারেবল মিনিস্টার স্টেট ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, তার শ্রীমতী বীরভ হাঁসদা এখান থেকে একটা মেছো বিড়াল অ্যাডপ্ট করেছে 28/7 থেকে 27/7/2025 অব্দি। মানে রাস্তা দেখে মানে দারুণ লাগছে, মানে ডিয়ার পার্কের ভিতরে চারপাশে জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, আর আশেপাশে পশু পাখি। এই রাস্তা দেখে অনেকটা আমার জয়পুর ফরেস্টের কথা মনে পড়ে যাচ্ছে। মানে ওই ওখানকার রাস্তাগুলো ঠিক এরকম ছিল, আর সত্যি পুরো একদম অসম্ভব সুন্দর লাগছে রাস্তাটা। তোমরা একবার জাস্ট দেখো। দাঁড়িয়ে আছি বার্কিং ডিয়ারের সামনে, জাস্ট সাইজটা দেখো, মানে একটা পুরো গরুর সমান এই যে এক একটা হরিণের সাইজ। এরকম অসংখ্য হরিণ আছে, সামনে এই দুটোই আছে, আর এদের শিংগুলো মারাত্মক বড়। অনেকটা ওই তোমার সম্বর ডিয়ারের কথা মনে পড়ে যাচ্ছে এই হরিণগুলো দেখে। আমরা চলে এসেছি বাদরের সামনে। বাদরটা কিন্তু ওই দিকে ঘুরে চুপচাপ কিন্তু নিজের মনে শশা খেয়ে যাচ্ছে, বসেই কোনো কিছু করছে না, চুপচাপ কিন্তু আপন মনে নিজের খাওয়াটা খেয়ে যাচ্ছে। দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে তোমার বাদরটা দেখো, বেশ সুন্দর, ছোট্ট, বেশ ভালো লাগছে। বাজ পাখির সামনে, যেটা এখন প্রায় লুপ্ত প্রায়, আর তোমরা দেখতে পাচ্ছ এই যে বাজ পাখি সাইজটা বেশ অনেকই বড়, চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এই নিচে একটা আছে এই সাইজে একটা, এটাও একটা ছোট করে, আর এইটা হলো বড়, যেগুলো এখন প্রায় দেখাই যায় না। বাজ পাখিটা চুপচাপ বসে আছে, সাদা রঙের বাজ পাখি। আর দেখো পুরো একদম এদের সব থেকে পুরো গলাটা ঘুরিয়ে দিল, পুরো গলাটা উল্টো করে আছে, সামনে বসে আছে, গলাটা পুরো উল্টো করে। এটা গলা চারিদিকেই ঘোরাতে পারে। আবার আস্তে আস্তে দেখো সামনের দিকে ঘোরালো। এগুলো ওভারঅল ডিয়ার পার্কটা ঘুরে দেখে যা মনে হলো, এটা প্রাকৃতিক উপায়ে সৃষ্টি একটা ছোটখাটো চিড়িয়াখানা। মানে এখানে প্রচুর পশু পাখি আছে, তবে বাঘ, সিংহ এইসব তুমি আশা করো না। ছোটখাটো এখানে মেছো বিড়াল, ভাল্লুক, চিতাবাঘ, আরও বিভিন্ন পাখি, তারপরে সারস, বিভিন্ন রকম প্রচুর পশু পাখি আছে। সেই পশু পাখি দিয়ে এটা প্রাকৃতিক উপায়ে একটা চিড়িয়াখানার মতো করেছে। তো তোমরা যদি বাইরে থেকে আসো, এই প্রাকৃতিকভাবে সৃষ্ট একটা মানে ন্যাচারাল একটা বনের মধ্যে চিড়িয়াখানা, মানে এটা দেখতে তোমরা যদি উপলব্ধি করতে চাও, তাহলে এই জায়গাটা তোমরা অতি অবশ্যই আসতেই পারো। তো আমাদের পুরো ডিয়ার পার্ক ঘোরা শেষ হয়ে গেছে, এবার চলে যাব আমরা আমাদের পরবর্তী স্পটের দিকে। চলো। ট্রেন লেট করায় ঝাড়গ্রাম পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল। এরপর ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক ঘোরার পর আমরা ঠিক করলাম আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব বেলপাহাড়ি, আর ওখান থেকে লাঞ্চটা করে তারপর হোটেলে আমাদের সব ব্যাগপত্র রেখে আমরা বেলপাহাড়ির পরবর্তী স্পটগুলোর দিকে চলে যাব। আর ঝাড়গ্রামের যে স্পটগুলো বাকি আছে সেদিন আসার পথে এই স্পটগুলো ঘুরে নেব। থেকে বেলপাহাড়ি যেতে যেতে বেলপাহাড়ি আসার 7 থেকে 8 কিলোমিটার রাস্তার আগে এই পাশে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, হর হর মহাদেব থাকার ব্যবস্থা আছে, এই হোটেলটা এখন আমরা যাব। তো ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়া পেটে প্রচন্ড খিদে পেয়েছিল, কারণ সকালবেলা সেই খেয়ে পেয়েছি, খিদে আর থাকতে পারছি না। তার জন্য এর মাঝখানে একটা হোটেল পেলাম, হোটেলটার নাম হলো হর মহাদেব লালজি হোটেল। তো সেখান থেকে এখন সবাইকে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমার শুধু বলার জন্য খাওয়াটা শুরু করিনি। তোমাদের দেখে নাও কি কি দিয়েছে। ভাত, আলু উচ্ছে ভাজা, ডাল আছে, বেগুন ভাজা আছে, আলু পোস্ত আছে, আর এদিকে সয়াবিন পটলের একটা ঝোল তরকারি, আর চাটনি, স্যালাড, মাছ মাংস যে জানেন। টাকার বিনিময় এই পুরো প্লেটটা দিয়েছে। আর তোমরা যদি আলাদাভাবে মাছ মাংস নিতে চাও তাহলে নিতেই পারো, কোনো সমস্যা নেই। লাঞ্চ করেই এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বেলপাহাড়ির প্রথম স্পট গাডরাসিনী পাহাড়ের উদ্দেশ্যে, যেটা 4টে পর্যন্ত খোলা থাকে। গাডরাসিনী পাহাড়ে আসতে গেলে এখানে গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিং ব্যবস্থা, আর এই হলো গাডরাসিনী পাহাড়ের ঢোকার রাস্তা। মোটামুটি এটা একটা ছোটোখাটো ট্রেকই বললে চলে। তো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে হেঁটে যে আমরা প্রবেশ করবো বলে এই পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরের দিকে প্রবেশ করব। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে আছে, আর সেখান থেকে ধীরে ধীরে আমরা এখন প্রবেশ করছি। আর পাহাড়টা দেখতেই পাচ্ছ, এই যে রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, মানে অপূর্ব লাগছে যেটা। তবে ওঠার সময় বলবো প্রচুর পাথর আছে, একটু উঁচু নিচু আছে, একটু দেখে শুনে করো। মোটামুটি এখানে যেতে কতক্ষণ সময় লাগবে আইডিয়া নেই, আমরা তোমার উপরে গিয়ে আমরা বলে দেবো কতটা লাগছে। আর এই যে রাস্তা ধীরে ধীরে প্রবেশ করছে, আর প্রচুর পাথর আছে তোমরা দেখতে পাচ্ছ, আর জঙ্গল চারপাশে, তোমরা কিন্তু দেখে শুনে যেও। প্রচণ্ড খাড়ার পাহাড় এটা।
তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, রাস্তা বেশ অনেকটাই খাড়া রাস্তা। আর দেখো রাস্তা আস্তে আস্তে এরকমভাবে উপর দিকে উঠেছে, আর রাস্তাটা পুরো খাড়াভাবে উপরে উঠেছে, তার জন্য উঠতে গেলে একটু কষ্ট হবে। এর জন্য বলবো যখনই আসবে তোমরা এখানে জল নিয়ে আসবে সাথে, আর সাথে ড্রাই ফ্রুট হলে খুব ভালো হয়, কারণ উঠতে গেলে তোমাদের কিন্তু কষ্ট হবে। আর যাদের শ্বাসকষ্ট আছে বলবো তারা আসলে একটু সাবধানে, কারণ উঠতে অনেকটাই কষ্ট হবে। এই পাহাড়টা প্রায় 1000 ফিট উচ্চতা, আর উঠতে এতটাই কষ্ট হচ্ছে যে আমাদের হার্টবিটও বেড়ে গেছে, আর নিঃশ্বাস প্রশ্বাস তোমরা তো শুনতেই পাচ্ছ। আর এই পাহাড়ের দুটো মন্দির আছে, একটা মিডিলে আর একটা একদম চূড়ায় পশুপতি শিব মন্দির। সত্যি অনেকটাই উঁচুতে এটা, আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সময়ের অবস্থা তো টাইট হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ অনেকটা পিছনে। আমি এগোচ্ছি, একটু তো কষ্ট হচ্ছে কারণ সেরকম তো ফিটনেস নেই, ওই হাঁটা চলা পরে যাই হোক। তো চলো আস্তে আস্তে উপরের দিকে উঠি। দেখতে পাচ্ছ রাস্তা আস্তে আস্তে পুরো খাড়াইভাবে আস্তে আস্তে উপরে উঠছে। রাস্তা দেখছো প্রচন্ড খাড়াই, মানে সিঁড়ি সিঁড়ি ধাপ হয়ে গেছে পাহাড়। এই দেখো সিঁড়ি সিঁড়ি ধাপ হয়ে গেছে ভেঙে ভেঙে। আর এই যে আমরা আস্তে আস্তে এবার এগোচ্ছি পাহাড়ের দিকে, তোমরা আস্তে আস্তে পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করতে থাকো। এই পাহাড়ের মাঝ বরাবর উঠে এখানে একটা মন্দির আছে, হলো বসুদেব ভগবান মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ না, হয়তো চেষ্টা করছি, এটা বসুদেব ভগবানের মন্দির। এটা এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর রয়েছে, আর এর ঠিক অপোজিটে রাস্তা চলে গেছে। এই রাস্তাটা আরো ভয়ানক। এবার এই রাস্তা বরাবর আমাদের একদম আরো টপে যেতে হবে, মোটামুটি 1000 ফুট উচ্চতায় আছে একদম টপটা। আর এই রাস্তা দেখতে পাচ্ছ কতটা কষ্টদায়ক, মানে বয়স্ক মানুষেরা তো পারবেই না, আর নর্মাল লোকেদের ক্ষেত্রে অনেকটা কষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি পাহাড়টা অনেকটা উঁচু বলে, মানে খাড়াই বলে উঠতে কষ্ট হচ্ছে, কিন্তু নামার সময় কষ্ট হবে না। জাস্ট রাস্তাটা দেখো, রাস্তাটা সত্যি একটু ভয়ানক টাইপেরই, মানে খুব ভেবে চিনতে পা ফেলতে হবে। আর তোমাদের বলে দিই, এখানে আসলে কিন্তু ফোনের টাওয়ার ফাওয়ার কিছু পাবে না, তো সবসময় গ্রুপে যাদের সাথে আসবে তাদের সাথে থাকার চেষ্টা করবে। আর এই জায়গাটা সব থেকে খারাপ জায়গা, সিঁড়ির মতো আছে পাথর, কিন্তু সমস্যা হচ্ছে হলো যে পাথরগুলোয় প্রচন্ড ছোট ছোট নুড়ি আছে, পা পিছল খাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো একটু সাবধানে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু খুব ডেঞ্জারাস, পাশটা দেখো একদম খাদ, আর এখান দিয়ে ঠিক রাস্তাটা এগোচ্ছে, আর পুরো একটু মিস হলেই কিন্তু খাদ, তো সাবধানে ধীরে ধীরে এগোবে। আর মোটামুটি 3-4 মিনিটের রাস্তা শুনতে পাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম একদম টপে, আর এই যে একদম টপে উঠছি, আর এই যে একদম উপরে একদম একটা মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে পুরো একদম টপে চলে এসেছি। এটা হলো মুখ্যনাথ বাবার মন্দির, ও ভোলানাথ আছে এখানে, তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যেখানে ভোলানাথের মন্দির আছে, জয় বাম ভোলে, আর মুখ্যনাথ আছে। আর উপরের জাস্ট ভিউটা দেখো, ওফ, উপরে ওঠার পর জাস্ট ভিউটা একবার দেখো, মানে সত্যি এতক্ষণ কষ্ট করে যে উঠলাম সেই মনটা পুরো ছুঁয়ে যাবে, এত সুন্দর ভিউ লাগছে উপর থেকে পুরো নিচটাকে। দূর দূরান্তে দেখতে পাচ্ছ কত পাহাড় আছে চারপাশটা, আর নিচে দেখতে পাচ্ছ এরকম অবস্থা, সিচুয়েশন মানে দুর্ধর্ষ লাগছে।
খাদারানী লেকের সামনে। আর ওই দূরে যে দেখতে পাচ্ছ ওটা হলো গাদ্রাসিনী পাহাড়, আর গাদ্রাসিনী পাহাড়ের পাদদেশেই এই লেকটি অবস্থিত। কিছুক্ষণ পর আর হয়তো সূর্য অস্ত যাবে, আর এই লেকের সাথে এই সূর্য অস্তটাকে মানে সেটা একদম অসাধারণ লাগছে। মানে চারপাশটা শুধু এখানে দেখলে তোমরা বুঝতে পারবে, এখন শীতকাল বলে হালকা কুয়াশা হয়ে গেছে, মানে সবুজ প্রকৃতি যে এত সুন্দরভাবে এখানে ফুটে তুলেছে চারপাশটায়, মানে সেটা একদম অসাধারণ। এখন ধীরে ধীরে লেকটার পুরো কাছে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি পুরো লেকের পাশ থেকে ভিউটা কেমন হবে, চলো। এই খাদারানী লেক শীতকালে পরিযায়ী পাখির পীঠস্থান। তো আমরা একবার চুপ করছি, তোমরা শুধু পাখির আওয়াজগুলো শোনো। শুধু চারপাশের ভিউটা জাস্ট একবার দেখো তোমরা, মানে পাহাড়, জঙ্গল আর জলের এই লেকটা তৈরি, মানে অপূর্ব লাগছে। প্রায় অস্ত যায় আর সেই সময় আমরা এখানে এসছি, জাস্ট ভিউটা একেবারে দারুণ লাগছে। খাদারানী লেকের পাশে এই যে দেখতে পাচ্ছ যেখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে খাদারানী বাঁধ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে সবাই বসে পিকনিকও করে। আর ওই পাশটায় ওখানেও কিন্তু বেশ বসার জায়গা আছে, তোমরা আসলে কিন্তু ওখানে এসে টাইম স্পেন্ডও করতে পারো। চারিদিকে জঙ্গল, মাঝখানে লাল মাটির রাস্তা, একেবারে পুরো অসাধারণ লাগছে চারিদিকটা। এখানে জাস্ট দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্যের আলোর আভাটা যখন জলের মধ্যে পড়ছে সেটা জাস্ট দারুণ লাগছে। আর এই লেকের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তা বরাবর এখন আমরা এগোবো। এবার দেখি রাস্তাটা কত দূর কি যাচ্ছে। সব জায়গা আসছে না, ঠিক প্রকৃতিটাকে ফিল করা যায়, মানে এত সুন্দর জায়গা। এই পুরো দেখতে পাচ্ছ এই পাশে তোমার জল, আর এই পাশে একটু জঙ্গল, আর জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো চলে যাচ্ছে, আর এই পাশে লেক। মানে এখানে আসলে মনে হয় যে সত্যি মানে প্রকৃতি যে এত সুন্দরভাবে তৈরি করেছে সেইটা এখানে আসলে বোঝা যায়। আমরা ঠিক ওই প্রান্তে ছিলাম, ওই প্রান্ত থেকে হেঁটে হেঁটে ঘুরে এসে এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন এই প্রান্তটায় চলে এসেছি। আর এই লেকটা বেশ অনেকটাই বড়, আর এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে। আর এই সোজা রাস্তার ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, দূরে গেলে আমি তোমাদের দেখাচ্ছি। আর এই ওয়াচ টাওয়ারে উঠলে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো তোমার যে এই লেকটা, এই লেকটার পুরো ভিউটা তোমরা দেখতে পাবে। এই যে দেখো এখান দিয়ে রাস্তা পুরো চলে যাচ্ছে, আর এই যে লেকটা অনেকটা জায়গা জুড়ে। এই জায়গাটা দেখছো, এইটা হলো সেই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের একদম উপর থেকে উঠলে তোমরা এই লেকের ভিউটা তোমরা দেখতে পাবে। আর আমরা দাঁড়িয়ে আছি পুরো ওয়াচ টাওয়ারের উপরে, আর ওয়াচ টাওয়ারের উপর থেকে লেকটা কত সুন্দর লাগে সেই ভিউটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। মানে অসাধারণ লাগছে ওয়াচ টাওয়ারের উপর থেকে এই ভিউটা। সারাদিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না, তাই এখন আমরা ফিরছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা ছিলাম বেলপাহাড়ি দুর্গা হোমস্টেতে, তার কন্ট্যাক্ট নাম্বার আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও বেলপাহাড়িতে বনলতা রিসর্ট আছে, এছাড়াও কাকড়াঝড়েও একটা হোমস্টে আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা দিয়ে দেবো। তোমরা যদি চাও এদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর আমরা যে দুর্গা হোমস্টে ছিলাম তার রুম ভাড়া কত আর রুমগুলো কেমন সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। দুর্গা হোমস্টেতে রয়েছে, এটা একদম রোডের উপর। এই যে দুর্গা হোমস্টে তোমরা দেখতে পাচ্ছ, এই যে হোমস্টে, এখানে দুর্গা হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আছে, এসি নন এসি রুম দুটোই অ্যাভেলেবেল আছে। এবার এর ভিতরে গিয়ে তোমাদের রুমগুলো শেয়ার করছি, চলো। হোমস্টেতে রয়েছি, সেই দুর্গা হোমস্টের নাম্বার তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই দুর্গা হোমস্টের আমরা 3 তলাতে রয়েছি। আর এই যে 3 তলার রুম তোমরা দেখো, এই 3 তলার রুমের মধ্যে এই যে 2টো বেড আছে, এখানে 3 জন থাকতে পারবে। আর এই যে একটা বেড আছে, এখানে 2 জন থাকতে পারবে। আর রুমে এসিও আছে, আর এই যে পাখা আছে, এখানে একটা পাখা আছে, গরমকালে আসলে কোনো সমস্যা হবে না। আর এখানে একটা বেশ সুন্দর ড্রেসিং টেবিল আছে, দেখতে পাচ্ছ। আর রুমটা খুবই সুন্দর, মানে এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছে শোয়ার জন্য, এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, গরমকালেও সমস্যা হবে না, এসি তো আছেই। আর দেখো তোমাদের বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিনও আছে, শাওয়ার গিজার সবই অ্যাভেলেবেল আছে এখানে, কোনো সমস্যা তোমাদের হবে না। বেশ সুন্দর, বাথরুমটাও বেশ সুন্দর, মানে রুমটাও খুব সুন্দর। আর এই যে টোটাল যে আছে রুমটার 5 জন থাকতে পারবে এই রুমটাতে। 1800 টাকা চেয়েছিল, আমরা 1500 টাকায় ফিক্সড হয়েছে। তো এই রুমটার ভাড়া হলো পার ডে 1500 টাকা। রুমটা খুব সুন্দর।
আমরা এইটা হলো দোতলায় আছে রুম নাম্বার 2। এখানে 3 জনের বেড আছে, তোমরা দেখতে পাচ্ছ এই বেডটা। এই বেডও সেম, এখানে দেখতে পাচ্ছ একটা ড্রেসিং টেবিল আছে, এসি আছে, সবই আছে, পাখা আছে। এই ঘরটা ওই ঘরটা থেকে একটু ছোট। আর এই একটা বেডরুম, এর মধ্যে 3 জন শুতে পারবে। আর তোমাদের সাথে বাথরুমটা শেয়ার করছি। আর এই যে বাথরুমে গিজার আছে। সব থেকে বড় কথা, শীতকালে সমস্যা হবে না। বাথরুমও সব ভালো, বেশ পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। তা এই যে দেখতে পাচ্ছ, এই টোটাল রুমটার ভাড়া হলো টোটাল তোমার 800 টাকা পড়বে এই রুমটা। বড় রুম যেটা নিয়েছি সেটাই পড়ছে হলো 1500, আর এই ছোট রুম যেটা 3 জন শোবে সেটা হলো 800। দুর্গা হোমস্টের নিচে খাবারের হোটেল আছে, সেখান থেকে আমরা রাতের খাবার অর্ডার করেছিলাম। তোমরা যদি চাও, এর থেকে 500 থেকে 700 মিটার দূরে প্রচুর হোটেল আছে খাবারের, সেখান থেকেও খাবার অর্ডার করতে পারো। ইতিমধ্যেই আমাদের এই পর্ব অনেকটাই বড় হয়ে গেছে, তাই আমাদের এই পর্ব আমরা এখানেই সমাপ্ত করলাম। আমাদের দ্বিতীয় পর্ব রয়েছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফল, আর সেখানে যাওয়ার জন্য অ্যাডভেঞ্চার ভরা রাস্তা। তারপর আমরা ওখান থেকে চলে যাব লাল জল গুহা, যেখানে পাওয়া গেছে আদিম মানুষ বাসস্থানের প্রমাণ। আর তারপর ওখান থেকে আমরা চলে যাব কাকড়াঝোড় জঙ্গল, আর তারপর ওখান থেকে চলে যাব বাঁকুড়ার তালবেরিয়া হ্রদ ও মুকুটমণিপুর ড্যামে। তো এই দ্বিতীয় পর্বটা তোমরা কেউ মিস করো না, খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আমাদের দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, আর ভিডিওটি কমেন্ট করতে একদম ভুলবে না। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে নিও আর ভিডিওটি লাইক করে নিও। তা আজকের মতো টাটা, বাই বাই।